জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ম্যাগনেট সম্বন্ধে পড়া শুরু করব। ঠিক আছে? টোটাল ৩টা ক্লাস আমি ম্যাগনেটের নিব, যার মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। বাকি ২টো ক্লাসে আমি ম্যাগনেট পুরোপুরিভাবে শেষ করে দেবো। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো টিচারের কাছে কোনো না কোনো দিন ম্যাগনেট অবশ্যই পড়েছো। কিন্তু আমি না এটা মেনে নিচ্ছি যে তুমি আজকের আগে ম্যাগনেট পড়োনি, মানে আজকে তুমি প্রথম ম্যাগনেট সম্বন্ধে জানবা। সেই হিসাবে আমি তোমাদেরকে পড়াবো একদম বেসিক থেকে। ঠিক আছে? কিভাবে পড়বো আমরা? ধরো ম্যাগনেটে ১০খানা টপিক আছে। ঠিক আছে? ১ থেকে ১০টা টপিক আছে। ধরো আজকের ক্লাসে আমরা ১ থেকে ৩ অবধি পড়লাম। এবার এই ১ থেকে ৩ অবধি পড়ার পর পুরো টপিকটাকে, এই টপিক রিলেটেড যেসব কোশ্চেন তোমার রেলের বিভিন্ন পরীক্ষাতে চলে এসেছে, যেমন এএলপি, টেকনিশিয়ান, জেই, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো সলভ করবো। আজকের ক্লাসে কোশ্চেন ২০১৪তে যে কোশ্চেন আছে সেটাও করাবো, ২০২৪-এ যে কোশ্চেনটা আছে সেটাও আমি তোমাদেরকে করিয়ে দেবো। তাই তোমরা বুঝে যাবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে কি তোমাদের পুরো ভয়টাই কেটে যাবে। আর ক্লাসটা করার পর যখন তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবে না, অ্যান্সার করার পর ওই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা নিজে নিজে করবা। ঠিক আছে? প্রথমে অ্যান্সার করে দিবা, তারপর তুমি অ্যান্সারটা দেখবা। দেখার পর তুমি আমাকে জানাবা যে তোমার কতগুলো অ্যান্সার ঠিক হলো। কেমন? আর ক্লাসটা থেকে তুমি যদি 1%ও কিছু শিখতে পারো বা বুঝতে পারো, তো কমেন্ট সেকশনে অবশ্যই একটা জয় হিন্দ লিখে দিও। ঠিক আছে? প্লাস তুমি তো আমাকেও যদি মানে জানাতে চাও যে ক্লাসটা তোমার কেমন লাগলো বা বুঝতে পেরেছো না, সেটাও তুমি আমাকে জানাতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ম্যাগনেট কি? আমরা ছোটবেলা থেকে চুম্বককে হাতে নিয়েছি, খেলেছি, সবকিছু করেছি। তো আমরা প্রথম যে আমাদের মাথায় ম্যাগনেট সম্পর্কে ধারণা কি আসে, যে আমরা যদি কোনো চুম্বককে লোহার কাছে নিয়ে যাই, ঠিক আছে, ধরো লোহার কাছে নিয়ে গেলাম, তাহলে কি করবে? সেটা লোহাকে নিজের দিকে টেনে নিবে। যদি নিকেলের কাছে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে সেটা কি করবে? নিজের দিকে টেনে নিবে। তো আমরা এটাকে বলতে পারি যে এমন একটা পদার্থ যা লোহা এবং নিকেলকে নিজের দিকে আকর্ষণ করে, তাকে আমরা চুম্বক বলি। এটা আমরা বলতে পারি। দ্বিতীয় আমরা কি বলতে পারি, যে ধরো যদি ম্যাগনেটকে, ঠিক আছে, স্বাধীনভাবে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা সবসময় উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকে। কি বললাম? যদি ম্যাগনেটকে স্বাধীনভাবে ঝুলিয়ে রাখা হয়, ঠিক আছে, ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা সর্বদা তোমার কি হবে? উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকবে, তাই না? তো এটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে লিখি, তাহলে কি লিখবো? যে এমন পদার্থ যা লোহা এবং নিকেলকে নিজের দিকে আকর্ষণ করে, প্লাস স্বাধীনভাবে যদি ঝুলিয়ে রাখা হয়, সেটা উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকে, তাকে আমরা কি ম্যাগনেট বলি। এটা আমরা বলতে পারি। তো দেখো, এই যে স্বাধীনভাবে একে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রাখার পর যে উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকছে, এই জন্য ম্যাগনেটকে আমরা আরেকটা নামে জানি, সেটার নাম হচ্ছে কি? লোড স্টোন। ঠিক আছে? লোড স্টোন। কেমন? এটা তোমরা মনে রাখবা। দেখো, ম্যাগনেটের সৃষ্টি কোথায় থেকে হয়েছে? যদি আমরা বলি যে ম্যাগনেটের সৃষ্টি, তো তোমরা কি জানো? আমরা জানি লোহা যে আছে এর 3টা আকরিক হয়। একটা আকরিক কি? হেমাটাইট, তাই না? একটা হচ্ছে তোমার কি? সিডোরাইট। আর একটা হচ্ছে তোমার ম্যাগনেটাইট। তো এইটা 3টা দেখে তোমার কি মনে হচ্ছে কোনটা দেখে ম্যাগনেট তৈরি হতে পারে? প্রত্যেকেই তোমরা বলবে যে স্যার ম্যাগনেটাইট থেকেই তৈরি হবে, কারণ এটাই মানে এক সমান একই ধরনের নাম রাখছে। একদম ঠিক, ম্যাগনেটাইট থেকেই তোমাদের চুম্বকের সৃষ্টি হয়। এই ম্যাগনেটাইটের ফর্মুলা হচ্ছে তোমার Fe3O4। Fe3O4 এই মানে মানে ফর্মুলাটা মনে রাখবা, কারণ তোমাদের কোশ্চেনে ডিরেক্ট, তোমাদের মানে পরীক্ষাতে ডিরেক্ট এখান থেকে কোশ্চেন আছে। যেমন আরআরবি জেইতে, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা হয়, এর আগের বছরে যেটা হয়েছিল, সেখানে তোমাকে একদম এই কোশ্চেনটা দিয়েছিল যে ম্যাগনেটাইটের মানে রাসায়নিক সংকেত কি? কি বলবা? Fe3O4। ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো ম্যাগনেট হয় কি। ম্যাগনেট দেখতে এরকম হয়, প্রত্যেকে তোমরা দেখেছো। এই যে এইটাকে তোমরা জেড ভেবো না, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর্থ, আর এটা হচ্ছে তোমার সাউথ। কেমন? কেন এটা বলছি? দেখো, চুম্বকের দুখানা মেরু হয়। একটা মেরুকে আমরা বলি উত্তর মেরু, ঠিক আছে, উত্তর মেরু। একটাকে মেরুকে বলি আমরা কি? দক্ষিণ মেরু। কেমন? তাহলে কি বলবো? চুম্বকের দুটো মেরু থাকে, একটা মেরুর নাম উত্তর, একটা মেরুর নাম দক্ষিণ। ঠিক আছে? এবার এই যে মেরু, এই মেরু থেকে এই মেরু, ঠিক আছে, এই যে এই দৈর্ঘ্য, এটাকে বলা হয় ম্যাগনেটিক লেন্থ। ঠিক আছে? ম্যাগনেটিক লেন্থ, বাংলায় এটাকে বলে চুম্বকীয় দৈর্ঘ্য। চুম্বকীয় দৈর্ঘ্য। কেমন? এটা কথা হয় বলতো, টোটাল যে ম্যাগনেট আছে, এই টোটাল ম্যাগনেটের 84% এর ডিস্টেন্স হয়। ঠিক আছে? তার মানে কি, যদি তোমাকে জিজ্ঞেস করে যে মানে চুম্বকের একটি কিনারা থেকে একদম শেষ কিনারা, মানে শুরুর প্রান্ত থেকে শেষ প্রান্ত, এটাকে কি বলে বলতো? এটাকে বলে তোমাদের জিওমেট্রিক্যাল লেন্থ। বাংলায় বলে এটাকে জ্যামিতীয় দৈর্ঘ্য। জ্যামিতীয় দৈর্ঘ্য। ঠিক আছে? এটার মান কত হয়? 100%, তাই না? এটা যখন 100% হবে, তবেই না এই যে মেরু আছে, মেরুর দৈর্ঘ্য তোমার 84% হচ্ছে। তো তোমাকে প্রশ্ন কি করবে বলো তো? তোমাকে জিজ্ঞেস করবে যে একটি দণ্ড চুম্বকের যে চুম্বকীয় দৈর্ঘ্য আছে, সেটা জ্যামিতীয় দৈর্ঘ্যের কত পার্সেন্ট? তুমি কি বলবে? 84%। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে, এই কোশ্চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, বলবে কি যে একটি দণ্ড চুম্বকের ম্যাগনেটিক লেন্থ এবং জিওমেট্রিক্যাল লেন্থ এর অনুপাত কত হয়? তুমি কি বলবা? 84/100। অনেক সময় তোমাকে 84/100 না দিয়ে কি তাই জানো? তোমাকে দিয়ে দিবে 0.84, 0.84। তো এটাও তুমি অ্যান্সার করে আসতে পারো। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। এবার দেখো চুম্বককে কি হয়। ধরো আমি চুম্বককে কেটে দিলাম, ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি।
ধরো আমি এই গোটা চুম্বক আছে, তো এই চুম্বকটাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম, কেটে তৈরি করলাম এখানে একটা চুম্বক তৈরি করলাম, আর এই পার্টটাকে কেটে এখানে একটা চুম্বক তৈরি করলাম, দুটো চুম্বক তৈরি করলাম। তো দেখো এখানে তো নর্থ পোল আছে, তো এখানে নর্থ পোল হয়ে যাবে, এখানে সাউথ পোল আছে, সাউথ পোল হয়ে যাবে। এবার তুমি বলো যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে তোমার কোন পোল থাকবে, নর্থ পোল থাকবে নাকি সাউথ পোল থাকবে? তোমরা মনে রাখবা, যদি একটা চুম্বককে তুমি কেটে দাও কিনা, তো চুম্বকের যে পোল সংখ্যা সেটা কখনো চেঞ্জ হয় না, সেটা অলওয়েজ তোমার দুটোই থাকবে। মানে কি, এইটাকে তুমি দুই ভাগে কেটে দাও, এখানে নর্থ পোল আছে, অটোমেটিক সাউথ পোল এখানে তোমার সৃষ্টি হয়ে যাবে। তো এখানে সাউথ পোল আছে, এখানে তোমার নর্থ পোল অটোমেটিক তৈরি হয়ে যাবে, বুঝতে পারলে তো? এবার ধরো এই চুম্বকটাকে আমি আরো ছোট কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, তখন কি বল, এখানে তো নর্থ পোল আছে, এখানে তোমার অটোমেটিক সাউথ পোল তৈরি হয়ে যাবে। এখানে সাউথ পোল আছে, এখানে তোমার অটোমেটিক নর্থ পোল শুরু হয়ে যাবে। এর মানে কি, যে তুমি চুম্বককে একদম এই ছোট্ট কণা কেটে দাও, ঠিক আছে, এই চুম্বক থেকে এইটুকুটা একটা কণা নিয়ে এলা, এই যে কণা নিয়ে এলা, এটারও তোমার নর্থ পোল আর সাউথ পোল থাকবে। মানে তোমার এটা বলতে চাইছি যে তুমি কোনো চুম্বককে একদম সূক্ষ্মভাবেও কেটে দাও, তাহলেও চুম্বকের যে পোলের সংখ্যা সেটা তোমার দুটোই থাকে, তেমন এটা কখনো চেঞ্জ হয় না। আর দুটো পোলের যে সামর্থ্য, এই পোলের সামর্থ্য এই পোলের সামর্থ্য সবসময় এক সমান হয়। আর নর্থ সমান সমান সাউথ, মানে কি, যে এর যা শক্তি আছে এরও তাই শক্তি আছে, কিন্তু এদের ব্যবহারটা আলাদা, বুঝতে পারলে তো? আর কিছু না। যেমন নর্থ পোলকে সবসময় কি পজিটিভ ধরা হয়, ঠিক আছে, আর সাউথ পোলকে তোমার নেগেটিভ ধরা হয়। কেমন, সাউথ পোল হচ্ছে কি নেগেটিভ, নর্থ পোল পজিটিভ, শুধু এদের ক্যারেক্টার আলাদা, কিন্তু শক্তি দুজনেরই সেম। মানে তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষাতে, আচ্ছা বলো তো যে চুম্বকের যে দুটো পোল আছে, সেই পোলের পোল স্ট্রেংথ কেমন হয়? তুমি কি অ্যান্সার করবা? যে এক সমান, ঠিক আছে, এক সমান। তোমাকে জিজ্ঞেস করবে যে চুম্বকের এমন কোন স্থান যেখানে শক্তি সব থেকে কম থাকে, তুমি কি বলবা? যে সেটা হচ্ছে চুম্বকের মাঝখানে, ঠিক আছে, চুম্বকের মাঝখানে তার শক্তি সব থেকে কম থাকে। আর সব থেকে বেশি কোথায় থাকে? সব থেকে বেশি থাকে তোমার পোলে। কেমন, এটা জিনিস বুঝতে পারবো। এই যে পোলের যে শক্তি আছে বা শক্তির যে সামর্থ্য বলছি, এটাকেই তুমি দেখবা এনসিআরটিতে প্রাবল্য লেখা আছে, ঠিক আছে, প্রাবল্য বা প্রবলতা বলতে পারো। এই যে প্রবলতা আছে, এটাকে কি দিয়ে মাপা হয়? মনে রাখবা অ্যাম্পিয়ার মিটার দিয়ে, ঠিক আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করে যে একটি দণ্ড চুম্বকের প্রবলতা বা প্রাবল্য কি দিয়ে মাপা হয়, তুমি কি বলবা? সেটা অ্যাম্পিয়ার মিটার দিয়ে মাপা হয়। কেমন, আর যদি দেখো এই যে এই কণাটা বের করেছি কিনা, এই চুম্বকের একদম ছোট্ট কণা, একদম ছোট্ট সূক্ষ্ম কণা, এটাকে কি বলা হয়? ডোমেন, ঠিক আছে। যেমন আমাদের কি হয়, আমরা তো হচ্ছে মানুষ, আমরা তৈরি কি দিয়ে হয়েছি? কোষ দিয়ে হয়েছি, সেল দিয়ে। তার মানে কি, আমাদের একদম ক্ষুদ্র মানে ক্ষুদ্রতম কণকে আমরা কি বলবো? মানুষের বা কোনো প্রাণীর কি বলবো? কোষ, তাই না? ধরো আমি যে তোমাকে বলি যে ধরো একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, সেই এলিমেন্টের একদম ছোট্ট কণা যেখান থেকে ওর সৃষ্টি হয়েছে, একদম ছোট, ওই কণাটাকে কি বলে? পরমাণু বলে, তাই না? সেরকমই যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের একদম ছোট কণা যেখান থেকে সে তৈরি হচ্ছে, সেটাকে হচ্ছে ডোমেন বলা হয়, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, চুম্বকের, এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, চুম্বকের যে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, দেখো যদি বলতে একটা ছেলে আছে, ধরো বয়, এ সবসময় কার দিকে বেশি আকৃষ্ট হবে? মানে অলওয়েজ একটা মেয়ের দিকে বেশি আকৃষ্ট হবে। সেরকমই একটা মেয়ে যদি কারো প্রতি মানে আকৃষ্ট হয়, সেটা কার দিকে হবে? ছেলের দিকে হবে। এবার ছেলে ছেলের দিকেও আকৃষ্ট হয়, মেয়ে মেয়ের দিকেও আকৃষ্ট হয়, সেটা তো এক্সেপশনাল হয়ে গেল, ওটাকে তুমি সাইডে রাখো। নর্মালি সাধারণত কি হয়, যে একটা ছেলে একটা মেয়ের দিকে আকৃষ্ট হয়, একটা মেয়ে ছেলের দিকে আকৃষ্ট হয়। কোনো সময় দেখেছো যে একটা ছেলে, মানে নর্মালি আমি বলছি, একটা ছেলে ছেলের দিকে আকৃষ্ট হচ্ছে, খুব কম দেখা যায়। সেরকমই এর মানে কি, যে একই গুণ ধর্ম যে দুজনের আছে, মানে ছেলেরও যেটা গুণ ধর্ম, মেয়েরও গুণ, মানে আরেকটা ছেলের গুণ ধর্ম, তাদের মধ্যে কি হয়? সবসময় বিকর্ষণ হয়, ঠিক আছে। কিন্তু যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে, তাদের মধ্যে কি হয়? সবসময় আকর্ষণ হয়। সেম জিনিস এই তোমার ম্যাগনেট হবে, ঠিক আছে। ম্যাগনেটে যে দুটো পোল আছে, ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। ম্যাগনেটে যে দুটো পোল আছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল, ঠিক আছে। এই নর্থ পোল সবসময় তোমার আকৃষ্ট হবে সাউথ পোলের দিকে, ঠিক আছে, আর সাউথ পোল সবসময় তোমার আকৃষ্ট হবে নর্থ পোলের দিকে। সাউথ তোমার কখনো সাউথ পোলের দিকে আকৃষ্ট হবে না, কারণ কি, এরা দুজন একই রকম হয়ে গেল। নর্থ পোল কখনো তোমার নর্থ পোলের দিকে আকৃষ্ট হবে না, বুঝতে পারলো তো? কারণ এরা একই ধরনের, মানে একই দিকে, মানে কি বলবো, একই ধরনের গুণ রাখা হয়ে গেল। মানে দুটো এক সমান পোলে কি হয়? আকর্ষণ হয়। আর দুটো বিপরীত পোল, সরি, মানে এক সমান পোলে কি হয়? বিকর্ষণ হয়। আর বিপরীত পোলে কি হয়? তোমার আকর্ষণ হয়, ঠিক আছে। তো এটুকুটা বুঝতে পারলে? চলো, আমি তোমাকে যা যা বললাম, তোমাকে আমি 2 মিনিটে ফার্স্ট রিভিশন করে দিচ্ছি, বুঝতে পারলে তো? চলো, দেখো এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি নোটস, বুঝতে পারলে তো? তোমরা যদি চাও না, এখান থেকে নোটসগুলো লিখে নিও। দেখো আমি তোমাকে কি পড়লাম, প্রথম বললাম কি, যে এমন পদার্থ যা লোহা নিকেলকে নিজের দিকে আকর্ষণ করে এবং স্বাধীনভাবে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে কি সেটা উত্তর দক্ষিণে মুখ করে থাকে, তাকে আমরা কি বলি? চুম্বক বলি। তারপর আমরা কি জানলাম, যে চুম্বকের প্রাপ্তি কোথা থেকে হয়? ম্যাগনেটাইট থেকে হয়। আর এটার ফর্মুলা কি বললাম? Fe3O4, তাই না? তারপর আমরা কি জানলাম, যে চুম্বকের মানে পোলের সংখ্যা কত হয়? দুটো পোলের সংখ্যা হয়, তার মধ্যে একটা কি নর্থ, একটা কি সাউথ।
তাই না? এবার তো আমি তোমাকে দেখো প্রথমে বলেছিলাম যে মানে উত্তর মানে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে কি সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। যেহেতু এটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে তাই এটাকে আমরা লোড স্টোন নামেও জানি, বুঝতে পারলে তো? তারপর আমরা কি বললাম যে চুম্বকের যে দুটো কিনারা আছে সেই কিনারার দৈর্ঘ্য কি বলা হয়? জ্যামিতীয় দৈর্ঘ্য, যাকে আমরা কি বলি জিওমেট্রিক্যাল লেন্থ। আর তারপরে আমরা কি বললাম যে দুটো পোলের যে দৈর্ঘ্য সেটাকে কি বলা হয়? ম্যাগনেটিক লেন্থ, মানে চুম্বকীয় দৈর্ঘ্য, ম্যাগনেটিক লেন্থ। আর এই দুটোর অনুপাত কত হয়? 84/100। তোমাকে মানে অপশন কি কি দিতে পারে? 84% দিয়ে দিবে একটা, ঠিক আছে? না হলে তোমাকে একটা অপশন দেয় 0.84, ঠিক আছে? এই দুটোই তোমরা মনে রাখো। তারপরে আমরা কি পড়লাম দেখো, তারপরে আমরা পড়লাম যে যদি অতি সূক্ষ্মভাবেও যদি তুমি চুম্বককে কেটে দাও কিনা, তাহলে চুম্বকের যে পোলের সংখ্যা কি আছে সেটা তোমার দুটোই থাকে, তাই না? আর দুটো পোলের যে মানে পোল স্ট্রেংথ সেটা কি হয়? সবসময় এক সমান হয়। মানে হতে পারে যে তাদের ব্যবহার আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু তাদের কি শক্তি একরকম, তাই না? আর সব থেকে বেশি শক্তি কোথায় তোমার, মানে প্রবলতা সব থেকে বেশি কোথায় হয়? তোমার পোলের মধ্যে হয়। আর সব থেকে কম কোথায় হয়? তোমার মাঝখানে, তাই না? আর এই যে প্রবলতা এটাকে আমরা কি দিয়ে দেখাই? অ্যাম্পিয়ার মিটার দিয়ে আমরা দেখাই, ঠিক আছে? তারপর আমরা কি বললাম যে সমান পোলে কি হয়? বিকর্ষণ, আর বিপরীত পোলে কি হয়? আকর্ষণ। চুম্বকের মানে নর্থ পোল যেটা আছে সেটাকে আমরা কি পজিটিভ দিয়ে দেখাই, আর মানে যেটা সাউথ পোল আছে সেটা কি আমরা নেগেটিভ ভাবে দেখাই। আর যে চুম্বকের পরমাণু আছে সেটাকে আমরা কি ডোমেন দিয়ে দেখাই, তাই না? মানে ডোমেন বলে সেটাকে। এটুকুটা আমরা জানলাম। এইবার আমরা পড়বো চুম্বকের যে এরিয়া হয়, ঠিক আছে? সেই এরিয়ার মানে কি ব্যাপার হয় না হয় সেটার সম্বন্ধে জানবো। তবে আস্তে আস্তে আমরা এগাবো। যেসব মানে বিজ্ঞানী যেসব কথা বলে গেছে, যেমন ম্যাক্সওয়েল কিছু কথা বলে গেছে, কুলম্ব কিছু কথা বলে গেছে, সেই ব্যাপারেও আমরা জানবো। কত রকমের চুম্বক হয়, তাদের কি কাজ, প্রত্যেকটা ব্যাপারে জানবো। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে? চলো এবার আমরা পড়বো যে চুম্বকের ক্ষেত্র, কেমন? চলো দেখো, চুম্বকীয় ক্ষেত্র কি জিনিস বলো তো? চুম্বকীয় ক্ষেত্র, ঠিক আছে? দেখো চুম্বকীয় ক্ষেত্র পড়ার আগে তোমাকে একটা, তুমি নর্মাল নিজেরাই বুঝতে পারবা। তোমরা পাঁঠা চেনো? মানে যেটা কালী পূজার সময় বলি হয় সেই পাঁঠা। দেখো সেই পাঁঠার যে গায়ের গন্ধ, সেটা যদি মানে কেউ ধরো বাড়িতে এনে রাখলো, ঠিক আছে? তার আশেপাশের এরিয়া তোমরা জেনে যাও কিনা যে হ্যাঁ, মানে তোমরা যদি চোখে নাও দেখো এই জিনিসটা তো বুঝতে পারো না যে এই এরিয়াটাতে একটা পাঁঠা আছে, তাই না? তো সেটা আমরা কি করে বুঝতে পারি? এইটা ধরো পাঁঠা আছে, এই পাঁঠার কি করে চার সাইডে গন্ধ থাকে, চার সাইডে এরকম গন্ধ থাকে, তাই না? ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার তুমি যদি এই মানে এরিয়ার মাঝখান দিয়ে এখান দিয়ে পার হও, ঠিক আছে? এটা দিয়ে পার হও, বা তুমি ধরো এটা দিয়ে পার হচ্ছ, তাহলে মানে কি তুমি সেখানে সেই গন্ধটা অনুভব করতে পারছো, বুঝতে পারছো যে হ্যাঁ এখানে হয়তো এই এরিয়ার কোথাও একটা পাঁঠাটা আছে। তার মানে কি যে এই যে পাঁঠা, এই পাঁঠার চারিদিকের সেই ক্ষেত্র যেখানে আমরা তার গন্ধ অনুভব করি সেটাকে আমরা কি বলি? পাঁঠার ক্ষেত্র বলি। মানে সেই জায়গাটায় পাঁঠা আছে, তাই না? সেম জিনিস তোমার চুম্বক হয়। চুম্বকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এমন কি বলবো, মানে চুম্বকের চারিদিকের সেই এরিয়া, ঠিক আছে, যেখানে আমরা একটা চুম্বকীয় বল অনুভব করি সেটাকে আমরা কি বলি? চুম্বকীয় ক্ষেত্র বলি, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। এবার দেখো পাঁঠা যে তুমি তুমি ধরো এই এখান দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমার এখান থেকে এতটা ডিস্টেন্স আছে যেখানে তুমি বুঝতে পারছো না এখানে তুমি দাঁড়িয়ে আছো। এবার দেখো তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তো এখান থেকে তুমি গন্ধটা পাচ্ছ না, কিন্তু ধরো তুমি টুকটুক করে এই দিক থেকে আস্তে আস্তে এগাতে থাকলে। এবার যেই তুমি এর এরিয়ার মাঝ মানে মানে কাছাকাছি চলে এলে, সেই তোমার নাকে গন্ধটা ঢুকে গেল, তাই না? এবার যেই তুমি নাকে গন্ধ ঢুকে গেল, তুমি বুঝতে পারলে যে হ্যাঁ এই দিকে আমার মানে হয়তো কারো বাড়িতে পাঁঠা এসছে কালী পূজার আগে বলি দিবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারো। সেম জিনিস তোমার ম্যাগনেটিক ফিল্ডেও হয়। ম্যাগনেটিক ফিল্ডে কি হয়? চুম্বকীয় ক্ষেত্রে যে কোথায় চুম্বকীয় দিক আছে সেই দিকটা দেখার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, ঠিক আছে? যন্ত্র। সেই যন্ত্রটাকে কি বলে জানো? কম্পাস, তাই না? যেমন আমরা যখন এই মানে পাঠার এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি, আমার নাক কি করছে? সেই ঘ্রাণ শক্তি দিয়ে বুঝে নিচ্ছে যে এখানে আমার মানে কোনো পাঠা আছে। সেরকম কম্পাসেও তুমি দেখবে একটা, কম্পাস কি হয় বলো তো? এক সেকেন্ড তোমাকে বলেই দিই। তো কম্পাস হচ্ছে, এটা একটা কম্পাস, তো এখানে একটা তীর লাগানো থাকে। এই তীরের এই যে শেষের দিকে বুঝলে না, এখানে হচ্ছে তোমার ম্যাগনেট লাগানো থাকে, বুঝতে পারলে তো? এবার যেই দিকে ধরো আর এখানে থাকে তীর। এবার মানে কি পৃথিবীর তো নিজস্ব একটা উত্তর দক্ষিণ মেরু আছে কিনা, মানে এটা যদি আমার নর্থ পোল হয়, ঠিক আছে, এটা কি হবে? সাউথ পোল। তার মানে কি এই কাঁটাটা ফাট করে এইদিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। যেহেতু এটাই অ্যাট্রাক্ট হয়ে গেল আর তীর চিহ্নটা কি সামনে চলে গেল, তার মানে এটা কি হয়ে যাবে? এটা নর্থ পোল হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেই কম্পাস কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো কি বললাম যে চুম্বকের চারিদিকের সেই ক্ষেত্র, এক সেকেন্ড, চুম্বকের চারিদিকের সেই ক্ষেত্র যেখানে আমরা একটা চুম্বকীয় প্রভাব অনুভব করি তাকে কি বলি? চুম্বকীয় ক্ষেত্র বলি। চুম্বকীয় ক্ষেত্রের দিককে দেখানোর জন্য আমরা কি কম্পাসের ব্যবহার করি, তাই না? এই কম্পাসকে অনেক সময় দিক সূচক যন্ত্র বলে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মনে রাখো। কি বলে বলো তো? দিক সূচক যন্ত্র। দিক সূচক যন্ত্র, কেমন? এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে না, এই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্র এর এসআই মাত্রা কি বলতো? এক সেকেন্ড, এর হচ্ছে এসআই মাত্রা তোমরা মনে রাখবা টেসলা, কেমন? টেসলা, এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে। আর সিজিএস মাত্রা, সিজিএস মাত্রা হচ্ছে তোমার গউস, কেমন? গউস। তোমাকে জিজ্ঞাসা করে যদি ওয়ান টেসলা সমান সমান কত গউস, তুমি মনে রাখবা 10⁴ গউস।
আর তোমাকে জিজ্ঞেস করে 1 গস সমান সমান কত টেসলা, মনে রাখো 10⁻⁻⁴ টেসলা। বুঝতে পারলে তো? এই জিনিসটা তোমরা মনে রেখো। তো দেখো এবার কি হয়, এই যে চুম্বকীয় ক্ষেত্রের ব্যাপারটা জেনে নিলাম, এবার চুম্বকীয় ক্ষেত্রে কোন দিকে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে জানবো। যেমন ধরো তোমাদের এনসিইআরটিতে এই ছবিটা দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে একটা ম্যাগনেটিক বার, ঠিক আছে? এই ম্যাগনেটিক বারে দেখো চারদিকে বিভিন্ন ধরনের লাইন একটা আঁকা আছে। এই যে লাইনগুলোকে দেখছো কিনা, এই লাইনগুলোকে তোমাকে বলা হয় চুম্বকীয় বলরেখা। চুম্বকীয় বলরেখা, ঠিক আছে? বলরেখা। এটা কি হয়, এটা তোমার পুরোপুরি কাল্পনিক হয়, ঠিক আছে? কাল্পনিক হয় কেন হয়? তো এই যে আমরা এখন ছবিটা দেখতে পাচ্ছি কি, এখানে তোমার এরকম দাগ দেওয়া আছে, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ম্যাগনেট নাও, তুমি কি এই দাগগুলো দেখতে পাবা? পাবা না। তার মানে কি, চুম্বকীয় ক্ষেত্রের দিককে দেখানোর জন্য টানা কাল্পনিক রেখা কে আমরা চুম্বকীয় বল রেখা বলি, এটা আমরা বলতে পারি। আর একটা জিনিস মনে রাখবো, দেখো এই রেখাগুলো দেখো একে অপরকে কাটছে না, এই এদিক দিয়ে যাচ্ছে চলে আসছে, এই এদিক দিয়ে যাচ্ছে চলে আসছে। কোনো সময় দেখছো এই রেখাটা এরকম কেটে গেল, বা এই রেখাটা এরকম ভাবে কেটে গেল, কখনো হবে না। এটা না কাটার একটা কারণ আছে, যেটা আমি তোমাকে একটু পরে বলছি। দেখো কি হয় বলতো, এটা হচ্ছে একটা দণ্ডাকার চুম্বক, ঠিক আছে? এইখান থেকে সব থেকে বেশি তোমার প্রশ্ন হবে, তোমাকে কি জিজ্ঞেস করবে, এটা হচ্ছে তোমার সাউথ পোল, এটা হচ্ছে তোমার নর্থ পোল, তাই না? তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে দণ্ডাকার চুম্বকের চারিদিকে যে রেখা আছে, বলরেখা, সেটা দেখতে কেমন হয়। তো দেখো তোমার দেখে কেমন লাগছে, গোল গোল হয়ে আছে না, আর কি বন্ধ হয়ে আছে, মানে কোথাও তুমি দেখছো গ্যাপ আছে, কোথাও গ্যাপ নেই। তার মানে আমরা বলতে পারি এই যে চুম্বকীয় বলরেখা কেমন হয়, একটা কি বলবো, মানে কি বলবো এটাকে, মানে বক্ররেখা তৈরি করে, ঠিক আছে? ক্লোজ কার্ভ, CLOAC, ক্লোজ কার্ভ, CURV, মানে কি এটা একটা বন্ধ বক্র তৈরি করছে, কোথাও গ্যাপ নাই। দেখে তো গোলই লাগছে না, মানে বন্ধ বক্র তৈরি করছে, ঠিক আছে? বন্ধ বক্র তৈরি করার পর কি হচ্ছে, এইখান থেকে যে রেখাগুলো বেরাচ্ছে, দেখো এখান দিয়ে একটা রেখা, এরকম অনেকগুলো রেখা বেরিয়েছে। এই রেখাগুলো দেখো সবসময় তোমার এই, এটা হচ্ছে নর্থ পোল, দেখো নর্থ পোল দিয়ে বেরাচ্ছে, সাউথ পোলের দিকে চলে যাচ্ছে, নর্থ পোল দিয়ে বেরাচ্ছে, সাউথ পোলের দিকে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি দণ্ডাকার চুম্বকের চারিদিকে যে নির্মিত বলরেখা, সেটা কি বাইরের দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। আর ভেতরের দিকে কি হয় বলতো, ভেতরের দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। কেমন? মনে রাখবা, দণ্ডাকার চুম্বকের নির্মিত বলরেখা বাইরের দিকে নর্থ থেকে বেরায়, সাউথের দিকে। যেমন ধরো এটা এরকম আছে তো, এটা ধরলাম নর্থ, এটা ধরলাম সাউথ। তার মানে কি, দেখো নর্থ থেকে বেরাচ্ছে, বেরিয়ে এই সাউথে ঢুকে গেল। এবার সাউথে যখন ঢুকলো, এবার সাউথ থেকে যে নর্থে যাবে, এইভাবে না যাবে, দিয়ে আবার এরকম বেরাবে, আবার এরকম ঢুকবে, আবার এটা দিয়ে এসে আবার এভাবে বেরিয়ে যাবে। তার মানে কি, বাইরের দিকে যে রেখাটা যাচ্ছে সেটা তোমার নর্থ, সেটা তোমার নর্থ টু সাউথ। আর যেটা ভেতরের দিকে আছে, দণ্ডাকার চুম্বকের ভেতরের রেখা, সেটা তোমার কেমন যাচ্ছে, সাউথ থেকে নর্থে যাচ্ছে, তাই না? এবার দেখো এই চুম্বকীয় রেখা, এক সেকেন্ড, দেখো চুম্বকীয় রেখার কি হচ্ছে, ধরো এইটা হচ্ছে তোমার পাঠার এরিয়াটা, ঠিক আছে? টোটালটা পাঠার এরিয়া। তুমি তখন এখানে আছো, এই জায়গাটাতে আছো, তখন কি তুমি এর গন্ধটা একটু কম শুনতে পাবো, কারণ দূরে আছো। যে তুমি ধরো আস্তে আস্তে এগোচ্ছ, যখন তুমি এই জায়গাটায় চলে আসবা, তখন কি এই জায়গাটা তোমার সব থেকে বেশি গন্ধ পাবা। আবার এখান থেকে তুমি বেরিয়ে যাও, তো আবার যখন এইদিকে যাও, তখন কি একটু গন্ধটা কম পাবা, তাই না? তার মানে এটা আমরা বলতে পারি যে চুম্বকীয় ক্ষেত্র মানে পাঠার গন্ধ সেখানেই প্রবল হবে যেখানে পাঠাটা আছে, তাই না? মানে সেই যেই এরিয়া থেকে পাঠার মানে আছে, সেখান থেকে যে গন্ধটা বেরাবে, সেটা তোমার দূরে থাকা গন্ধের থেকে বেশি তীব্র হবে। চুম্বকীয় ক্ষেত্র আমরা সেই বলতে পারি, চুম্বকীয় ক্ষেত্র যেখানে প্রবল হয়, সেখানে বল রেখা কি দেখো সেটে সেটে থাকে, এটা সেটে আছে, এটা সেটে আছে, সেটে সেটে আছে। কিন্তু যখন এটা একটু দূরে যায়, তাই না, দূরে যখন যায়, তখন কি হয়, সেটা গ্যাপ গ্যাপ হয়ে যায়। তার মানে কি, এর শক্তি সব থেকে বেশি কোথায় হবে, গন্ধ তুমি কোথায় সব থেকে বেশি পাবা, এই জায়গাটায় সব থেকে বেশি গন্ধ পাবা, এখানকার চেয়ে, তাই না? তাহলে তোমাকে কি যদি মানে এটাকে যদি ব্যাখ্যা বলা হয়, কিভাবে বলবা, যে চুম্বকীয় ক্ষেত্র সেখানেই প্রবল হয় যেখানে তার বলরেখা কি হয়, সেটে সেটে থাকে, আর সেখানে কম হয় যেখানে বলরেখা দূরে দূরে থাকে। আচ্ছা ধরো এই যে বলরেখাটা আছে না, এর উপর আমি ধরো একটা লোহার গুঁড়া ছড়িয়ে দিলাম, সেম দেখছো এখন শুধু এইটা আছে, ঠিক আছে? এই যদি লোহার গুঁড়াটা ছিটিয়ে দিই কিনা, তখন দেখবো এই যে বক্ররেখা বরাবর আছে কিনা, এগুলো এই সেম বরাবর ওখানে তোমার একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। যেমন তুমি দেখো, দেখো এটা হচ্ছে ছবিটা, তাই না? এক সেকেন্ড, দেখো এটা হচ্ছে একটা ছবি, মানে এটা হচ্ছে দণ্ড চুম্বক। দেখো এখানে যখন একটা এই কালো কালো গুলো দেখছো, এগুলো হচ্ছে লোহার গুঁড়ো, কেমন? এক সেকেন্ড, এগুলো হচ্ছে তোমার লোহার গুঁড়ো, লোহার গুঁড়ো। তোমাকে প্রশ্ন দিবে, যখন লোহার গুঁড়োকে একটা দণ্ডাকার চুম্বকের পাশে ছড়ানো হয়, সেটা কেমন আকার তৈরি করে? তুমি কি বলবা, এটা হচ্ছে বন্ধ বক্রের আকার তৈরি করে, বা চুম্বকীয় বল রেখা যেরকম থাকে সেই বল রেখার আকারে তৈরি হয়ে যায়। দেখো এই জায়গাটাতে তুমি তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে এই পোর্শনটা আছে, দেখো এখানে দেখো সব থেকে বেশি সেটে সেটে আছে, মানে ঘন হয়ে আছে জায়গাটা, দেখতে পাচ্ছ? এখানে দেখো ঘন হয়ে আছে, আর এই সব জায়গা দেখো হালকা হালকা হয়ে আছে। মানে চুম্বকের এই যে মানে বলরেখার যে সব থেকে বেশি প্রবল কোথায় হবে, যেখানে সেটে সেটে আছে সেখানে, মানে এই পিসের কাছে, মানে পোলের কাছে। আর দূরে কোথায় হবে, এই সাইডগুলোতে তোমার একটু হালকা হালকা হবে, তাই না? তোমাকে জিজ্ঞেস করে যে দণ্ডাকার চুম্বকের যে ভেতর দিকে, যে সাউথ থেকে যে নর্থের দিকে রেখাগুলো যাচ্ছে, তাই না,
এই সাউথ থেকে নর্থের দিকে যে রেখাগুলো যাচ্ছে, এটা কেমন হয়? তুমি মনে রাখবা যে এক সমান চুম্বকীয় ক্ষেত্র এবং এক সমান আর সমান্তরাল, ঠিক আছে, এই ধরনের চুম্বকীয় বলরেখা ভেতর দিকে তৈরি হয়। মানে কি বললাম, একটা দণ্ডাকার চুম্বক আছে, সেই দণ্ডাকার চুম্বকের ভেতরের যে রেখা সেটা কেমন হয়? মনে রাখবা এক সমান, ঠিক আছে, এক সমান, ঠিক আছে, এক সমান হয় আর কেমন হয়? সমান্তরাল ভাবে চলে, সমান্তরাল ভাবে। এইগুলো দেখো বক্ররেখা হয়ে যাচ্ছে কিনা, এগুলো তো বক্ররেখা হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা কি হয়? সমান্তরাল ভাবে চলে। বুঝতে পারলে তো? এই জিনিসটা তুমি মনে রাখবা। তো চলো আমি তোমাকে কি কি পড়ালাম তোমাকে একবার ফার্স্ট বলে দিচ্ছি আপাতত। দেখো চুম্বকীয় ক্ষেত্র আমি তোমাকে কি বললাম, যে চুম্বকের চারিদিকের সেই ক্ষেত্র যেখানে চুম্বকীয় প্রভাব অনুভব করা যায় তাকে আমরা চুম্বকীয় ক্ষেত্র বলি। চুম্বকীয় ক্ষেত্রের দিককে কি চুম্বকীয় সূচ দ্বারা নির্ধারণ করে, যাকে আমরা কি বলি? কম্পাস বলি, তাই না? যাকে আমরা কি বলি? কম্পাস। চুম্বকের এসআই মাত্রা কি বললাম? টেসলা। আর সিজিএস মাত্রা কি বললাম? গস। তারপর আমরা কি পড়লাম, যে 1 টেসলা সমান সমান কত? 10⁴ গস। 1 গস সমান সমান কত? 10⁻⁻⁴ টেসলা। তারপর আমরা কি বললাম? চুম্বকীয় বলরেখা। এখানে আমরা কি জানতে পারলাম, যে চুম্বকীয় ক্ষেত্রের দিককে দেখানোর জন্য টানা কাল্পনিক রেখাকে চুম্বকীয় বলরেখা বলে। এই রেখাগুলি কখনো একে অপরকে কাটে না। কেন কাটে না? দেখো আমি তোমাকে এখন বলছি কেন কাটছে না। দেখো যখনই এই রেখাটা দেখো একদম নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে চলে যাচ্ছে, নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে চলে যাচ্ছে, যদি এই রেখাটা সাউথের দিকে না ধরো কাটলো না, এখান দিয়ে গেল, এখান দিয়ে এভাবে কেটে গেল, এই জায়গাটা তুমি যদি ভালো করে দেখো তাহলে এই জায়গাটা দেখো এর দুটো দিক হয়ে যাচ্ছে না, একটা তো এইদিকে যাচ্ছে কিন্তু আরেকটা এইদিকে যাচ্ছে, দুটো দিক হয়ে যাচ্ছে। আর এটা কখনো সম্ভব না। যেহেতু সম্ভব না, কেন? কারণ এই রেখাগুলো কখনো একে অপরকে কাটে না, ঠিক আছে? যদি কাটে তাহলে রেখার দুটো দিক হয়ে যাবে। বুঝতে পারলো? তারপর আমরা কি বললাম, দেখো তারপরে আমরা বললাম যে এর গুণ, যে দণ্ডাকার চুম্বকের চারিদিকে নির্মিত বলরেখা কি হয়? বাইরের দিকে কি হয়? উত্তর থেকে দক্ষিণ দিকে যায়। দেখো এটা নর্থ আছে, নর্থ থেকে দেখো দক্ষিণ দিকে যাচ্ছে, উত্তর মানে দক্ষিণ দিকে যাচ্ছে, এই যে বেরাচ্ছে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। কিন্তু ভেতরের দিকে দেখো সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে, তাই না? এটা আমরা পড়লাম। তারপরে আমরা কি জানলাম, যে চুম্বকীয় ক্ষেত্র প্রবল কোথায় হয়? চুম্বকীয় ক্ষেত্র যেখানে প্রবল হয় মানে যেখানে প্রবল হয় সেখানে বলরেখা কি হয়? সেটে সেটে থাকে। যেমন এখানে আমি দেখালাম, কোথায় গেল? দেখো এখানে দেখো সেটে 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 আছে। যদি আরো বলি, দেখো এই জায়গাটায় সেটে সেটে আছে, তাই না? এক সেকেন্ড, দেখো এই জায়গাটায় সেটে সেটে আছে, তার মানে কি এখানে তোমার সব থেকে বেশি প্রবল হবে, মানে ক্ষমতা তার। আর এখানে কি দূরে দূরে আছে, তার মানে কি এখানে তোমার কম হবে, তাই না? তারপর আমরা কি বললাম, যে এক সমান চুম্বকীয় ক্ষেত্রের বলরেখা পরস্পর সমান্তর এবং সমান দূরত্ব থাকে। এটা কোথায় থাকে? এটা দণ্ডাকার চুম্বকের ভেতরে থাকে, ঠিক আছে? এক সমান থাকে আর একই মানে সমান্তর থাকে। বুঝতে পারলে তো? মানে দুটো রেখা দেখো একে অপরের সমান্তর হয়ে আছে, সমান দূরত্বে চলছে। বুঝতে পারলে তো? এই কটা জিনিস আমরা আপাতত পড়লাম। এবার আমরা পড়বো চুম্বকীয় ফ্লাক্স সম্বন্ধে। চুম্বকীয় ফ্লাক্স কি? দেখো দেখো চুম্বকীয় ফ্লাক্স কি হয়? ধরো রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে হেঁটে, ঠিক আছে? এক সেকেন্ড, ধরো রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, তোমরা সেটাকে কি বলবো? যে একটা ছেলে হেঁটে যাচ্ছে। ধরো রাস্তা দিয়ে 10খানা ছেলে একসাথে হেঁটে যাচ্ছে, তো আমরা সেটাকে কি বলবো? একটা গ্যাং যাচ্ছে, একটা ছেলেদের গ্রুপ যাচ্ছে। ধরো 50টা ছেলে একটা বিল্ডিং এর মধ্যে আছে, এটাকে আমরা কি বলবো? হোস্টেল বলবো। তার মানে কি, দেখো ছেলে একটাই, কিন্তু সে যখন 10 জনের সাথে যাচ্ছে তখন গ্যাং হয়ে যাচ্ছে, যখন 50জন মিলে একটা বিল্ডিং এ থাকছে তখন সেটাকে আমরা হোস্টেল বানিয়ে দিচ্ছি। সেম জিনিস দেখো এখানে হয়, যখন এই চুম্বকীয় রেখা, ঠিক আছে, এই চুম্বকীয় বলরেখা যখন একা একা থাকে, সিঙ্গেল সিঙ্গেল থাকে, এই ধরো এই একা আছে, ঠিক আছে, যখন একা থাকে সেটাকে আমরা সিম্পল বল রেখা বলি, ঠিক আছে, বল রেখা। কিন্তু যখন এরা গ্রুপে থাকে, এই যে টোটাল যে আমরা গ্রুপটা দেখতে পাচ্ছ, এই যে গ্রুপটা টোটাল, এই গ্রুপটাকে আমরা কি বলি বলতো? চুম্বকীয় ফ্লাক্স। চুম্বকীয় ফ্লাক্স, ঠিক আছে, আর কিছুই না, এটা আর কিছুই মানে মানে কোনো রকেট সায়েন্স নেই। যদি সংজ্ঞা জিজ্ঞেস করে বলবো কি, যে চুম্বকীয় বলের গ্রুপ মানে মোট সংখ্যা, কটা সংখ্যা আছে এখানে গুণত? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10 জনের যে গ্রুপ আছে, এই মোট সংখ্যাকে আমরা চুম্বকীয় ফ্লাক্স বলি। চুম্বকীয় ফ্লাক্সকে তোমরা মনে রাখবা ফাই দিয়ে দেখানো হয়, এটা হচ্ছে ফাইয়ের চিহ্ন, ঠিক আছে? ফাই দিয়ে দেখানো হয়, কি লেখা কি হয়? ফাই। ফাই দিয়ে দেখানো হয়। চুম্বকীয় ফ্লাক্সে যদি তোমার এসআই মাত্রা জিজ্ঞেস করে, এক সেকেন্ড, চুম্বকীয় ফ্লাক্সের এসআই মাত্রা, এসআই মাত্রা সেটাকে তুমি কি বলবা? এসআই মাত্রাকে ওয়েবার দিয়ে দেখানো, ঠিক আছে? WEBER, ওয়েবার। আর এটা সিজিএস মাত্রা কি হয়? সিজিএস মাত্রা, এটাকে তোমার বলে ম্যাক্সওয়েল, ঠিক আছে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলে তো একদম খুবই ছোট একটা কণ, মানে তুমি ধরো 1 কোটি যদি ম্যাক্সওয়েল নাও, কেন 1 কোটি ম্যাক্সওয়েল যদি নাও, তখন তোমার 1 ওয়েবারের সমান হবে। তাহলে আমরা বলতে পারি 1 ওয়েবার সমান সমান 1 ওয়েবার সমান সমান 10⁸8 ম্যাক্সওয়েল, ঠিক আছে? এই 10⁸8 কে কোটি বলে, ঠিক আছে? মানে কি 1 কোটি ম্যাক্সওয়েল যখন একসাথে থাকবে তখন সেটা ওয়েবারের রূপ নিয়ে নেবে, তাই না? আচ্ছা, এটা যদি আমাকে তোমার জিজ্ঞেস করে যে ডাইমেনশন বের করো, দেখো ডাইমেনশন দেখো বের করতে তোমার অনেক লাগবে, তুমি সোজাসুজি মনে রাখো, ঠিক আছে? অত বের করা, এখন তুমি বাচ্চা থোড়া যে তুমি এখন ডাইমেনশন বের করবে, সোজাসুজি মনে রাখো। ডাইমেনশন এর কি হয়? ওয়েবারের।
ঠিক আছে, কারণ পরীক্ষাতে এটা আসে, বুঝতে পারলে তো? মনে রাখবা এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2। ঠিক আছে, এম এল টি তোমার নর্মালি যদি থাকে সাথে একটা এ জুড়ে দিবা, আর এল থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটার মাথায় -2। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, চুম্বকীয় ফ্লাক্সের ঘনত্ব। ঠিক আছে, চুম্বকীয় ফ্লাক্সের ঘনত্ব এটাকে কি দিয়ে মাপ হয়? ফাই বাই এ দিয়ে। ঠিক আছে, ফাই বাই এ দিয়ে। তো এটাকে যদি তুমি মানে ভালো করে দেখো তাহলে কি বলতে পারো? ওয়েবার। ঠিক আছে, ওয়েবার বাই মিটার স্কোয়ার। এ এখানে কি হয়? এ হচ্ছে তোমার ক্ষেত্রফল। ঠিক আছে, মানে কি বলতে পারো? প্রতি একক ক্ষেত্রফলে থাকা চুম্বকের ফ্লাক্সকে, চুম্বকীয় ফ্লাক্সকে কি বলে? ঘনত্ব বলে, চুম্বকীয় ঘনত্ব বলে। এটাকে কি দিয়ে দেখানো হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়ে দেখানো হয়। ঠিক আছে, এটুকুটা বুঝতে পারলে? তো আমি তোমাকে আরেকবার বলছি, আমি তোমাকে কি কি পড়লাম এখন, এক সেকেন্ড দেখো। আমি তোমাকে কি কি পড়ালাম? যে চুম্বকীয় বল রেখার গ্রুপকে মানে মোট সংখ্যাকে কি বলে? চুম্বকীয় ফ্লাক্স বলে। চুম্বকীয় ফ্লাক্সকে কি ফাই দিয়ে দেখানো হয়, এটা ফাই এর চিহ্ন। চুম্বকীয় ফ্লাক্সের এসআই মাত্রা কি হয়? ওয়েবার। আর এর সিজিএস মাত্রা কি হয়? ম্যাক্সওয়েল। এক ওয়েবার সমান সমান কত? 10⁸ ম্যাক্সওয়েল, তাই না? আর যদি এর মানে ডাইমেনশন জিজ্ঞেস করে কি বলে? এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে এর চুম্বকীয় ফ্লাক্সের ঘনত্ব কত হয়, তো মনে রাখবা ওয়েবার পার মিটার স্কোয়ার। কেমন? এইটুকুটা জিনিস তোমরা মনে রাখবা। চলো এবার নেক্সট আমরা পড়বো চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা। ঠিক আছে, নেক্সট আমরা কি বলবো? চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা। তীব্রতা দেখো, চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা কি হয়? মানে এটা কি বলে না, চুম্বকীয় ফ্লাক্সের কারণে যে ঝটকাটা লাগে সেটাকে আমরা চুম্বকীয় ফ্লাক্সের তীব্রতা বলি। মানে ধরো এটা একটা দণ্ড চুম্বক আছে, পাঁঠায় ধরে নাও। ঠিক আছে, এই পাঁঠাটার এখান থেকে সব মানে রেখা বেরিয়েছে, মানে তোমার গন্ধ কতদূর ছড়িয়ে থাকবে সেই জিনিসটা আছে। এবার তুমি এই যে এই গ্রুপগুলো বলরেখাগুলো আছে, এই বলরেখাগুলো যখন একসাথে থাকে তখন এটাকে কি বলে? ফ্লাক্স বলে, তাই না? ফ্লাক্স বলে, ফ্লাক্স। এই ফ্লাক্সের কারণে তুমি ধর এই ফ্লাক্স তোমার ঘন সব থেকে বেশি কোথায় হবে? এই জায়গাটায় থাকবে, তাই না? এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি গন্ধ সব থেকে বেশি কোথায় পাবা, এই জায়গাটা তুমি পাবা। এই জায়গাটায় তুমি কেন পাবা? কারণ এই জায়গাটায় তোমাকে যদি তুমি চুম্বকীয় ক্ষেত্রে যাও তাহলে এখানে তোমাকে একটা ঝটকা মারবে। এই ঝটকাটা কিসের জন্য মারছে? চুম্বকীয় ফ্লাক্সের কারণেই ঝটকাটা মারছে। এখানে অনেকগুলো একসাথে আছে না, তুমি যাবা মানে যেমন কি যে পাঁঠার এখানে আছে। এবার তুমি যদি আশেপাশে চলে যাও, তোমার গন্ধে তুমি টিকতে পারবে না, নাক বন্ধ করেও তুমি টিকতে পারবে না, এরকম গন্ধ আসবে। মানে কি এইখানে তোমার নাকের মধ্যে একটা ঝটকা মারছে, তবেই না সেই তুমি বুঝতে পারছো যে এই জায়গাটায় বাপরে বিশাল গন্ধ। চুম্বকীয় ক্ষেত্রেও সেম জিনিস। চুম্বকীয় ক্ষেত্রে তীব্রতা কি হয়? যে ফ্লাক্সের কারণে যে ঝটকাটা লাগে সেই ঝটকাটাকে আমরা চুম্বকীয় ক্ষেত্রে তীব্রতা বলি। যদি এটা জিজ্ঞেস করে এটা কেমন রাশি, তোমরা মনে রাখবে এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ঠিক আছে, আর চুম্বক এমনিতেই ভেক্টর রাশি। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে না, একটা জিনিস মনে রাখবো সব থেকে বেস্ট, যত তোমাদের মানে কি বলবো, তীব্রতা যত দিয়ে দিবে যে কোনো জিনিসের তীব্রতা, ঠিক আছে, সেই তীব্রতা এটা তোমার অলওয়েজ কি হয়? ভেক্টর রাশি হয়। ঠিক আছে, সমস্ত যত ভোল্টেজ আছে, ঠিক আছে, ভোল্টেজ এটাকে তোমরা কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে প্রত্যেকটা তোমার স্কেলার রাশি। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো যে এই বিদ্যুৎ ধারা আছে না, বিদ্যুৎ ধারা থেকে যখন চুম্বকের সৃষ্টি হয়, মানে কোনো একটা পরিনালিকা আছে ওর মধ্যে তুমি বিদ্যুৎ ধারা প্রবাহিত করলা, তো সে তার সাইডে কি চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই যে এই কথাটা যে কোনো পরিনালিকার মধ্যে বিদ্যুৎ ধারা প্রবাহিত করলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এই কথাটা বলে গেছিল কি জানো? অরেস্টেড। ঠিক আছে, অরেস্টেড ইনি একজন বৈজ্ঞানিক ছিলেন, ইনি বলে গেছিলেন। আরেকটা বিজ্ঞানী ছিল, এর ঠিক উল্টো কথা বলেছে। বিজ্ঞানীটা কি বলেছে জানো? বলছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেখানে তোমার বিদ্যুৎ মানে তড়িৎ প্রবাহ জেনারেট অলরেডি হয়ে যাবে। এটা তোমার কে বলেছে? মনে রাখবা ফ্যারাডে। ফ্যারাডে। ঠিক আছে, এই দুটো বিজ্ঞানীদের কথা মনে রাখবো। অরেস্টেড তো তোমরা খুব মনে রাখবো, অরেস্টেড তোমার খুব পরীক্ষায় আছে। কি বললাম? যে কোনো পরিনালিকার মধ্যে দিয়ে বিদ্যুৎ ধারা প্রবাহিত করা হলে সেই পরিনালিকার চার সাইডে একটি চুম্বকীয় ক্ষেত্রের নির্মাণ হয়, এই কথাটা বলে গেছে বিজ্ঞানী অরেস্টেড। আর ফ্যারাডে কি বলেছে? যে যেখানে চুম্বকীয় ক্ষেত্র তৈরি হবে সেখানে তোমার অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ড মানে মানে ম্যাগনেটিক ফিল্ড যেখানে থাকবে কিনা সেখানে অটোমেটিক তোমার মানে কি বলবো মানে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এটা কে বলে গেছে? এটা হচ্ছে তোমার ফ্যারাডে বলে গেছে। ঠিক আছে, তো চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা বুঝতে পারলে? আমি তোমার কি বললাম চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা? যে ফ্লাক্সের কারণে লাগা ঝটকা, ফ্লাক্সের কারণে লাগা যে ঝটকা সেটাকে আমরা চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা বলি। আর এই তীব্রতা কি? একটা ভেক্টর রাশি। কি বললাম? যে কোনো বিদ্যুৎ ধারা থেকে যখন চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা মানে বিদ্যুৎ ক্ষেত্র যখন মানে কোনো পরিনালিকা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে চুম্বক ক্ষেত্র নির্মাণ হবে, এই কথাটা কে বলে গেছে? অরেস্টেড। আর কি? যে চুম্বক ক্ষেত্র থাকলে সেখানে অটোমেটিক ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়ে যাবে, এটা কে বলে গেছে? আমাদের ফ্যারাডে বলে গেছে। ঠিক আছে, তবে আরেকটা জিনিস হয় কি, চুম্বকীয় বাহক বল। চুম্বকীয় চুম্বকীয় বাহক বল, বাহক বল এটাকে বলা হয় ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ। একটা তোমরা শুনেছো ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স সেম হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স কি হয়?
যে ধরো একটা পরিনালিকা আছে, তো এই পরিনালিকার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিচালিত হয়, তো এই বিদ্যুৎ যে যাচ্ছে, এই জন্য কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে একটা বিদ্যুৎ বাহক বল কি করে ইলেকট্রনকে কি সামনের দিকে ধাক্কা দেয়, যাতে কি হয় সেটা এগোতে পারে। চুম্বকীয় ক্ষেত্রে সেম জিনিস হয়। কোনো চুম্বকীয় পরিপথ আছে ধরো, এর পরিপথের মধ্যে চুম্বকীয় বাহক বল মানে ম্যাগনেটিক ফিল্ড যে সামনের দিকে এগাবে, এটা কেন এগাচ্ছে? কারণ যে চুম্বকীয় বাহক বল আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটাকে ধাক্কা দিচ্ছে। বুঝতে পারো, চুম্বকীয় ফ্লাক্সকে কি করছে? ধাক্কা দিচ্ছে। এই যে চুম্বকীয় ফ্লাক্সকে ধাক্কা দেওয়ার কারণে সেখানে মানে চুম্বকীয় বাহক বলের জেনারেট হচ্ছে। আর এই চুম্বকীয় বাহক বলকে তোমরা মনে রাখবা অ্যাম্পিয়ার টার্ন দিয়ে দেখানো হয়, ঠিক আছে? এটি অ্যাম্পিয়ার টার্ন দিয়ে দেখানো হয়। আর চুম্বকীয় বাহক বলকে কি দিয়ে মানে মানে কি দিয়ে চিহ্নিত করা হয়? মনে রাখবা NI দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? তো আমি তোমাকে কি বললাম, আমি তোমাকে ধরো আমি তোমাকে যা যা বলেছি একবার তোমাকে দেখিয়ে দিই, কেমন? দেখো দেখো আমি তোমাকে বললাম চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা, তাই না? চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা কি হয়? চুম্বকীয় ফ্লাক্সের কারণে লাগা ঝটকাকে চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা বলে। এটা কি একটা ভেক্টর রাশি? তারপর আমি তোমাকে যত তীব্রতা আছে সব তোমার কি হবে? ভেক্টর রাশি হবে। সমস্ত ভোল্টেজ কি হবে? স্কেলার রাশি হবে। তারপর কি বিদ্যুৎ ধারা থেকে যে চুম্বক তৈরি হচ্ছে সেটা কে বলে গেছে? অরেস্টেড। আর চুম্বক থেকে যে বিদ্যুৎ ধারা তৈরি হচ্ছে সেটাকে বলে গেছে, সেটা বলছে ফ্যারাডে, তাই না? তারপর আমরা কি পড়লাম? দেখো তারপর আমি পড়লাম চুম্বকীয় বাহক বল সম্বন্ধে। কি বললাম? যে যেভাবে বিদ্যুৎ পরিপথে বিদ্যুৎ বাহক বল ইলেকট্রনসকে মানে চালক তারে প্রবাহিত করে, সেরকম চুম্বকীয় পরিপথও কি হয়? চুম্বকীয় বাহক বল চুম্বকীয় ফ্লাক্সকে গতিমান করে। সেই জন্য এটাকে আমরা মানে পুরোটার নাম কি বললাম? ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ বলা হয় এটাকে, ঠিক আছে? আর এটার এসআই মাত্রা কি হয়? অ্যাম্পিয়ার টার্ন, ঠিক আছে? আর চুম্বকীয় বাহক বলকে কি NI দিয়ে দেখানো হয়, কেমন? তবে এই জিনিসগুলো যে আমি তোমাকে বললাম না, যেগুলো আমি লিখেছি, এগুলো আমি খুব সহজ ভাষায় লিখেছি। তুমি এনসিআরটির ভাষা দেখবা তোমার মাথা খারাপ হয়ে যাবে। দেখো তোমাকে দেখাচ্ছি। দেখো এনসিআরটির এটা যেটা তোমাদের চ্যাপ্টারটা আছে, প্রথম আমি একটা পার্ট শুধু নিয়ে আসছি। কি কি এখানে লেখা আছে দেখো। চৌম্বক ক্ষেত্র একটি রাশি যার মান এবং অভিমুখ দুই আছে। তার মানে কি হবে? এটা একটা ভেক্টর রাশি, এখনই বললাম। বলছে চুম্বক ক্ষেত্রের কম্পাস ছলাকার উত্তর মেরু এবং মেরু যে মুখে গমন করে সেটি চুম্বক ক্ষেত্রের অভিমুখ হিসাবে ধরা হয়। এই রীতি অনুযায়ী ক্ষেত্র রেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আমি তোমাকে এখনই সেম কথা বললাম যে মানে বাইরের দিকে কি হয়? উত্তর থেকে দক্ষিণে যায়, আর ভেতর দিকে কি হয়? দক্ষিণ থেকে উত্তরে যায়। তো সেটাই লেখা আছে। তারপর দেখো এখানে কি লেখা আছে? চুম্বকের ভেতরের ক্ষেত্র রেখাগুলি অভিমুখ হলো দক্ষিণ মেরু থেকে উহার উত্তর মেরুর দিক। কাজেই চুম্বকের রেখাগুলো কি বন্ধ বক্র বানায়, বললাম তোমাকে আমি এখনই। তারপর দেখো কি বলেছে, রেখাগুলোর আপেক্ষিক ঘন সন্নিবিষ্টতার বাপরে বাপ। এনসিআরটির ভাষা পড়তে তুমি ভাষা বুঝবা নাকি পড়বা না মুখস্থ করবা বলো? তারপর দেখো কি লেখা আছে, মাত্রা দিয়ে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যকে দেখানো হয়। যেখানে ক্ষেত্ররেখাগুলো ঘন সন্নিবিষ্ট সেখানে রাখা অন্য চুম্বকের মেরুর উপর এটি ক্রিয়াশীল বল বৃহত্তর। মানে এখানে বলতে এটাই চাইছে, যেখানে সেটে সেটে থাকবে সেখানে তোমার প্রাবল্য বেশি হবে। এটাই তোমাকে সহজ ভাষায় বলতে চাইছে। দেখো দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না, এখনই বললাম যে দুটো বলরেখা কি হয়? কখনো একে অপরকে কাটে না। কাটলে কি হবে? তার মধ্যে দুটো দিক হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, যে এটাই বোঝায় যে ছেদ বিন্দুতে কম্পাস স্থলাকারটি দুই অভিমুখে থাকবে, যা সম্ভব, লেখা আছে সম্ভবের পর সম্ভব নয়। সম্ভব নয়, এখানে যা যা লেখা আছে আমি তোমাকে সবই বললাম, তাই না? এবার সবই কেন? দেখো আমার যে নোটসগুলো দেখবা, এনসিআরটি দেখো, এনসিআরটি খুব ভালো জিনিস অবশ্যই, কিন্তু এনসিআরটি পড়ার আগে তোমাকে এনসিআরটি বুঝতে হবে। এই যে এই জিনিসটা আছে, আমি ধরো তোমাকে যদি না বলতাম, বা ধরো এমন কেউ যারা তোমরা জানো তাই তো খুবই ব্যাপার, যারা ধরো জানো না, ম্যাগনেট একদম কিচ্ছু জানো না, তারা যদি তোমরা এই লাইনটা পড়ো, এই চ্যাপ্টার টপিকটা পড়ো, এখান থেকে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি পড়ে নিলাম। কিন্তু এটাকেই আমি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে সহজভাবে বোঝানো যায়, ঠিক আছে? জানি না আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি পারিনি, বা কি ব্যাপার। যদি বোঝাতে পেরে থাকি না, তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, কেমন? তাহলে কি আমারও মানে জাস্ট ঠিকঠাক লাগবে যে আমি তোমাকে বোঝাতে পেরেছি। কিন্তু তোমরা যদি না বলো তখন আমারও লাগবে যে বুঝাতে পারছি কি পারছি না, আমি নিজে কনফিউশন থেকে যাবো, বুঝতে পারলে তো? ওই জন্যই আর কি। তো চলো, এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম সেই টপিক থেকে কেমন ধরনের প্রিভিয়াস ইয়ার তোমাদের এসছে রেলের পরীক্ষাতে, সেই জিনিসটা তুমি দেখে নাও, কেমন? এতটুকু তোমরা বুঝতে পারছো? বুঝতে যদি পারো দেখে তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো এবার আমরা প্রিভিয়াস ইয়ার গুলো দেখে নিই। চলো দেখো, এই প্রশ্নটা তোমার আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসেছিল 2024-এ, মানে লাস্ট যেটা পরীক্ষা হলো সেখানে। কি বলেছে, একটি চুম্বকের ভেতরে চৌম্বক বলরেখার দিক কেমন হয়? চুম্বকের ভেতরে কি হয়? সাউথ থেকে নর্থের দিকে যায়, তাই না? তো কোথায় আছে? দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে বাকি আমি কিছু বলছি না, ঠিক আছে? যেহেতু আমি তোমাকে বলে দিয়েছি সেই জন্য শুধু অ্যান্সারগুলো করে দিচ্ছি, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক সমান চুম্বকীয় ক্ষেত্রের
এক সেকেন্ড, চুম্বকীয় ক্ষেত্রকে নিম্নলিখিত কোনটি দ্বারা প্রকাশ করা? তবে এখনই তোমার কি বললাম যে একটা দণ্ডাকার যে চুম্বক আছে এর বাইরে কি হয়, বন্ধ বক্র বানায়, তাই না? কিন্তু ভেতর দিকে যেটা হয় সেটা কি হয়, এক সমান হয় আর কি হয়, সমান্তরাল হয়। এখনই তোমাকে বললাম, দেখো গ্রেড 3 20 তারিখে এই কোশ্চেনটা এসেছিল 2024-এ। কি হবে, সমান্তরাল এবং সমদূরবর্তী সরলরেখা, তাই না? মানে তুমি যেরকমই থাকে, দেখো সমান্তরাল সমবর্তী রেখা তোমার পড়তে কি অসুবিধা হবে? নর্মাল তুমি এক ফারাস করে অ্যান্সার করে দিতে পারবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন চুম্বকের চারিদিকে, ঠিক আছে, চারিদিকে লোহার গুঁড়ো ছিটানো হয় তখন একটি প্যাটার্ন তৈরি হয়। এই প্যাটার্নটা কি নির্দেশ করে? কি বললাম এখন, চুম্বকীয় ক্ষেত্র নির্দেশ করে। এটা তো টেকনিশিয়ান গ্রেড 30/12/2024-এর কোশ্চেন, তাই না? সোজা সোজা কোশ্চেনই এসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন বিন্দুতে চুম্বকীয় ক্ষেত্র রেখার দিক জানার জন্য কোন যন্ত্র দিয়ে ব্যবহার করে? দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 27 নভেম্বর 2024-এর কোশ্চেন। কোনটা দিয়ে করে? ম্যাগনেটিক কম্পাস। এখনই তোমাকে বললাম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি চুম্বকের ভেতরে চুম্বকীয় বলরেখার অভিমুখ কেমন হয়? দেখো এটা এএলপি টেকনিশিয়ান 2018-তে এসছে, আবার গ্রুপ ডি দেখো 2022-এও এসছে। কি বলছে, ভেতরে কেমন হয়? দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, তাই না? একটি চুম্বকের ভেতরে ভেতরে চুম্বকীয় বলরেখার অভিমুখ কেমন হয়? দক্ষিণ থেকে উত্তর দিকেই হয়। তবে এই কোশ্চেনটা একটু আগে তোমার করলাম, টেকনিশিয়ান গ্রেড 3 24 তারিখের কোশ্চেন। তারপর এটা 2024-এ এসছে, 2018-তে এসছে, 2022-এ এসছে, দেখছো তো? মানে আমি তোমাকে কোশ্চেন দেখছো রিপিট হয়, শুধু ভাষা চেঞ্জ করে করে দিয়ে দিচ্ছে। একটু আগে যে 1 নম্বর কোশ্চেনটা ছিল সেটা একটু অন্যরকম ভাষা ছিল, এটা দেখো একটু অন্যরকম ভাষা। মানে তুমি থিওরি যদি জেনে যাও না, এরকম যদি 100টা প্রশ্ন তোমাকে দিয়ে দেয়, তুমি 100টা প্রশ্ন করে আসতে পারবে, বুঝতে পারো? জাস্ট থিওরিটা তোমার জানতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে চুম্বকীয় ফ্লাক্সের এসআই মাত্রা কি? দেখো এটা এএলপি টেকনিশিয়ান 2014-তে এই কোশ্চেনটা এসেছিল। কি বললাম এখনই, ওয়েবার, তাই না? ম্যাক্সওয়েল কি হয়, এটারই ম্যাগনেটিক ফ্লাক্সের কি সিজিএস মাত্রা, তাই না? টেসলা কি হয়, এটা বৈদ্যুতিক ক্ষেত্রের এসআই মাত্রা, তাই না? আর গস কি হয়, এটা বৈদ্যুতিক ক্ষেত্রেরই সিজিএস মাত্রা, তাই না? 1 টেসলা সমান সমান কত বললাম, 10⁻4 গস। 1 গস কত বললাম, 10⁻⁻4 টেসলা, তাই না? এগুলো সবই বললাম তোমাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে একটি চুম্বককে অতি ক্ষুদ্র অংশ ভাগ করলে প্রতিটি অংশে মেরুর সংখ্যা কত হবে? দেখো এসএসসি সিপিওতে এই কোশ্চেন এসেছিল 2015-তে। কটা হবে? 2টা। কারণ ধ্রুব কখনোই চেঞ্জ হয় না। তুমি যদি একদম ছোট্ট কণাকেও নিয়ে আসো সেটারও তোমার দুখানাই ধ্রুব থাকবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মুক্তভাবে যদি একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলন্ত একটি দ্বন্দ্ব চুম্বক কোন দিক নির্দেশ করে? দেখো গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। কি বললাম, যদি স্বাধীনভাবে ঝুলিয়ে রাখা হয় সেটা কি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে? কোথায় আছে দেখো, ভৌগোলিক উত্তর, ভৌগোলিক দক্ষিণ। অপশন নম্বর এ তোমার কারেক্ট হয়ে যাবে। বাকি দক্ষিণ পশ্চিম হবে না, উত্তর পশ্চিম হবে না, দক্ষিণ পূর্ব হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো চুম্বকের চারিদিকের যে অঞ্চল পর্যন্ত চুম্বক বলটি প্রয়োগ করতে পারে তার কি বলে? আমি কি বললাম, কোনো একটা পাঁঠা আছে, তার পাঁঠার চাইতে সেই ক্ষেত্র যেখানে তুমি একটা গন্ধ অনুভব করবে তাকে কি বলবে? পাঁঠার ক্ষেত্র বলবে। এখানে কি বলবে? চুম্বকীয় ক্ষেত্র বলবে, তাই না? একদম সোজা কোশ্চেন। এটা দেখো গ্রুপ ডি 2022-এর এসছে এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো চুম্বকের যে অংশ থেকে চুম্বকীয় ক্ষেত্ররেখাগুলো বের হয় তাকে ড্যাশ বলা হয়। আমি তোমাকে কি বললাম যে এই নর্থ পোল সাউথ পোল, চুম্বকীয় ক্ষেত্রে বেরাবে কখন, মানে কোনটা দিয়ে? অলওয়েজ নর্থ থেকে বেরিয়ে সাউথে যাবে, আর ভেতর দিয়ে কি হবে, সাউথ থেকে নর্থে যাবে। এবার দেখো কোনটা তোমার সঠিক হবে, চুম্বকীয় ক্ষেত্রগুলো বের হয় কোনটা থেকে? উত্তর মেরু থেকে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? গ্রুপ ডি 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখো। বলছে চুম্বকীয় ক্ষেত্ররেখাগুলো কেমন হয় বন্ধ বক্র বানায়, তাই না? এখনই তোমাকে বললাম, তাই না? দেখো এই যে টপিকটা বললাম সেই টপিকটা থেকে এই কটা কোশ্চেন আমি নিয়ে এসেছি। এরকম আরো কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে, বুঝতে পারো? কিন্তু সবই সেম ধরনের কোশ্চেন, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করে তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে কি এই যে টপিকটা আজকে আমি পড়ালাম সেই টপিকটা থেকে তোমার আশা করি কোনো রকম কোনো আর সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে না, তুমি আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর ক্লাসটা তোমার কেমন লাগলো সেটাও আমাকে মানে জানিও। তাহলে জানালে কি আমারও মানে জাস্ট সুবিধা হয় যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা, ব্যাপারটা এটাই, বুঝতে পারলে তো? আর বাকি যে আমি যেই নোটসগুলো দিয়ে আমি পড়েছি বা যেগুলো দিয়ে করেছি কিনা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি চাও সেখান থেকে পড়তে পারো। যদি তোমাদের মনে হয় না সেটা তোমার সাফিসিয়েন্ট না, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে তোমার এনসিইআরটি, এনসিইআরটি। তোমরা ব্যাস আমার এখান থেকে বুঝে নাও, এনসিইআরটি পড়ে নাও, তাহলেও তোমার হয়ে যাবে, বুঝতে পারলে তো? জাস্ট তোমার নাম্বার আনা নিয়ে কথা, পরীক্ষার চাকরি পাওয়া নিয়ে কথা, বুঝতে পারলে তো? আর তোমার যদি মনে হয় যে আমার নোটসগুলো তোমার ঠিকঠাক কাজে লাগবে তো তুমি সেটা লিখে নিও, বুঝতে পারলে তো? তো ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, কেমন? চলো বাকি যে পার্টগুলো পড়ে থাকলো ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, কেমন? আজকে কিছুটা পড়লাম, নেক্সট ক্লাস থেকে আমরা কুলম্বের নিয়ম, ম্যাক্সওয়েলের নিয়ম, ফ্লেমিং এর ডান হাত বাম হাত, এগুলো সব মানে পুরো ম্যাগনেটটাই পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।